যশোর থেকে রওনা হয়েছি হরিণঘাটার উদ্দেশ্যে। হরিণঘাটা অবস্থিত পিরোজপুরের বরগুনার পাথরঘাটা উপজেলার একটি দর্শনীয় স্থান, যেখানে লালদিয়া বনভূমি ও তার পাড়ে তিনটা নদীর মিলনস্থান সমুদ্র সৈকত অবস্থিত। বর্তমানে আমরা বাগেরহাটের মধ্য দিয়ে যাচ্ছি। বাগেরহাটের সেই নয়নবিরাম দৃশ্য, যেখানে বাগেরহাটের একটা বৈশিষ্ট্য আছে যে প্রচুর পরিমাণে সুপারি গাছ দেখতে পাওয়া যায় বন জঙ্গলের মধ্যে। এখন আমরা আছি বলেশ্বর নদীর, যেখানে কচা নদী নাম ধারণ করেছে, তার মিলনস্থান। কচা নদীর যে ফেরিঘাটটা, এই পাশে চরখালি, ওই পাশে তগড়া। তো সেই চরখালি ফেরিঘাটের যে ব্যস্ততম এলাকা, সেটা আমরা দেখছি। ফেরিঘাটে একটা জিনিস দেখলাম, হঠাৎ করে একটা ছাগল উঠে গেল। এই ছাগলটা কি চরখালি যাবে? টগরার ছাগল? হ্যাঁ, যাবে তো। নাকি ও খাবার সংগ্রহ করতে আসছে, খেয়ে আবার নেমে যাবে ফেরি থেকে? নদীটা কিন্তু বিশাল। বিশেষ করে আমরা যারা যশোরের বাসিন্দা বা খুলনা ডিভিশনে, এই ধরনের নদী কিন্তু আমরা দেখতে পাই না। আমার এক বন্ধুকে আমি যখন নড়াইলে পোস্টিং ছিল, চিত্রা নদী দেখিয়ে বলেছিলাম যে এটা আমাদের নদী। তখন সেই বরিশালের ওই বন্ধুটা বলছে, দিদি তোরা নদী বলিস, এটা তো আমাদের খালও না। তো আসলেই বরিশালের যে কোনো জেলাতেই গেলে আমরা যেটা দেখতে পাই যে তার নদীগুলা বিশাল বিশাল। আমাদের কাছে তো সমুদ্র মনে হয় না। একটা বৃষ্টি স্নাত সকাল, হরিণঘাটায় দুর্যোগ ব্যবস্থাপনার গেস্ট হাউসে সকালে ঘুম থেকে উঠেই জানলা দিয়ে চোখ মেলতেই দেখি বৃষ্টি স্নাত সকালে দূরে কে যেন বসে আছে। একটু ভালোভাবে লক্ষ্য করে দেখি, এটা ক্যাঙ্গারু। এটা কোনো মানুষ না, কোনো জীবজন্তু না। ধারাবর্ষর কার জন্য দিব? ধারাবর্ষ দিতে বোর জন্য। পরে দেখলাম ও ক্যামেরা একটু ঘোরালেই ওই পাশে দেখেছি একটা বাঘ তার ছানা নিয়ে বসে আছে। তার ওই পাশে আরেকটু দূরে একটা রয়্যাল বেঙ্গল টাইগার। এটা তো আসলে আশ্চর্যের ব্যাপার। একটা রয়্যাল বেঙ্গল টাইগার আর একটা হরিণ শাবকের সহাবস্থান। এটা তো কাল্পনিক দৃশ্য বলে মনে হচ্ছে আমাকে। যাই হোক, সকালটা সুন্দর। বৃষ্টি একটু কমলে বাইরে বেরিয়ে নাস্তা করলাম। তবে আশ্চর্যের বিষয়, এই জায়গাটায় নাস্তার খুব স্বল্পতা। কোনো পরোটা বা হোটেল টাইপের কোনো কিছু পেলাম না এই জায়গাটাই। তো কলা রুটি খেয়ে এই লালদিয়া বনের উদ্দেশ্যে রওনা হলাম। লালদিয়া একটি সংরক্ষিত বনাঞ্চল। 2013 থেকে 15 সাল অবধি এই যে ট্রাকিংটা দেখছেন বনের ঠিক উপর দিয়ে, এই জায়গাটাই তৈরি করা। যেতে যেতে একটা সাবমারিন চোখে পড়ল। সাবমেরিনটা বনের ভেতরে রেখে দিয়েছে, যার পাশেই একটু খাল আছে, যে খাল দিয়ে আমরা লালদিয়া যে ঘাট আছে ওখানে সমুদ্র দেখা যায়। সমুদ্রের বড় বড় ঢেউ এসে এখানে আছড়ে পড়ে। এই যে আমাদের আলতাপ চাচা, মাঝি ভাই, এইখানে মূলত এই ঘাটের দায়িত্বে ইনিই আছেন, একমাত্র মাঝি। তো এই ঘাটের যে ট্রলারটা আছে, এই ট্রলারটা উনি চালান এবং স্পিড বোটটাও উনি চালান। আমরা দুজন ট্রলারে করে যাব। তো বলে রাখা ভালো যে এখানে আসতে হলে টিকিট কাটতে হবে, যদিও আমরা ইউনোর কাছের ছোটো ভাই, আমাদের টিকিট লাগেনি। তো আমরা রওনা হলাম। মোটামুটি 15 থেকে 20 মিনিট যাত্রাপথ। তারপরে আমরা সমুদ্রের বিশাল ঢেউয়ের মধ্যে প্রবেশ করব। তবে যাত্রাপথে যে ছোট ছোট নৌকাগুলো বাঁধা আছে, এগুলোতেই নিয়ে যাওয়া যাবে, এগুলো মাছ ধরার কাজে ব্যবহৃত হয়। দেখুন, অসাধারণ দৃশ্য। এই দৃশ্যটা আমরা সুন্দরবনে দেখলে দেখতে পাই।
সুন্দরবনের গভীর অরণ্যে, নিস্তব্ধ অরণ্যে প্রবেশ করলাম। এটা মনে হলো যে একটা কুমিরের ডিম, আসলে এটা ডিম না। যারা জেলেদের মাছ ধরার যে জাল সেটাকে ভাসিয়ে রাখে। এই জায়গাটা অসাধারণ, চমৎকার। সবুজ ঘাসের উপরে গরুগুলা চড়ে বেড়াচ্ছে। এগুলো আসলে বন্য গরু না, ওই বনের ভিতর ভিতর দিয়ে স্থানীয় জনগণ এখানে উন্মুক্ত চারণভূমিতে এই গরুগুলা চড়ায়। ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র। এখানে কিছু বাটা মাছ দেখলাম নদীর ভিতরে উড়ে উড়ে যাচ্ছে। আসলে ট্রলারের শব্দে বা পানির নদীগুলো নিতে এরা ভয় পেয়ে লাফাচ্ছে। দূরে দেখে আসছি সেই খালটা, ওই পাশে আরেকটা খাল চলে গিয়েছে। এই যে আমরা এখন নদীর ঠিক শেষ, মানে সমুদ্রের পতিত হবো এরকম একটা মুহূর্ত। এখানে দূরে থেকে যারা মাছ ধরার ট্রলার হয়তো বা এখানে সাজানো হচ্ছে, এই ট্রলারগুলা বিভিন্ন সময়ে যায় সমুদ্রের ঠিক মাছ বরাবর, 14-15 দিনের জন্য যায়। অনেক রসদ নিয়ে যায় এবং ফেরার পথে প্রচুর পরিমাণে মাছ, আমি তাদের কাছ থেকে জেনেছি প্রায় 15-16 লাখ টাকার মাছ তারা ধরে নিয়ে আসে ওখান থেকে। আমরা এখন 3 নদীর মিলন স্থান, এই জায়গাটা থেকে মূলত সমুদ্রের শুরু হয়ে ওদিকে চলে গিয়েছে। এই জায়গাটা লালদিয়া, এই জায়গায় একটা ঘাট আছে, লালদিয়ার ঘাট, সংরক্ষিত বনাঞ্চলের একটা ঘাট আছে। এখানে আমরা ওখানে নামবো, নামার পরে বনভূমির মধ্যে যাব। যে মাঝি ইঞ্জিন স্টার্টটা বন্ধ করে আমাদের এই যে ছোট্ট একটা ঘাট করা আছে আর্টিফিশিয়াল, এখানে নামার পরে আমরা সেই গহীন অরণ্যের মধ্যে দিয়ে আমরা যাব হলো সমুদ্রের পাড়ে। আসলে এখন হলো জ্বরের সময়, জ্বর যদি না থাকতো তাহলে এই জায়গাটা অনেক দূর অব্দি বিচের মতো করে হেঁটে যাওয়া যেত, কিন্তু এখন জ্বর এবং প্রচুর পরিমাণে সেই কক্সবাজার বা পটুয়াখালীর বিচের মতো যে বড় বড় ঢেউ এসে এখানে আশ্রয় পড়ছে, এরকম অনেক বড় বড় ঢেউ। ওই দূরে ছোট ছোট যে খুঁটি গেড়ে দেওয়া আছে ওই পর্যন্ত, আসলে যখন ভাটা থাকে তখন ওই পর্যন্ত হেঁটে যাওয়া যায়। জোরে জোরে বড় বড় ঢেউ এসে আশ্রে পড়ছে এবং পা ভিজিয়ে দিচ্ছে। যাক, আরেকটু ভিতরের দিকে আসলাম। এই এক পাশে বনাঞ্চল আর এক পাশে সমুদ্র, অসম্ভব সুন্দর জায়গা। যাক, বেশিক্ষণ এখানে আমরা অবস্থান করিনি, ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে। আমরা বৃষ্টি থেকে বাঁচার জন্য কোনো ধরনের ছাতা বা রেনকোট নিয়ে আসিনি, এগুলো দ্রুত এখান থেকে প্রস্থান করব। যাওয়ার পথে দেখি গাছ থেকে বিভিন্ন প্রজাতির পাখি আমাদের ট্রলারের সামনে সামনে উড়ে যাচ্ছে। সেন্ট মার্টিন থেকে ফেরার পথে যেমন বড় বড় পাখি পানকৌড়িগুলা ট্রলারের পিছন পিছন আসে, চিপস খাওয়াই আমরা, বা ওরা এই ঢেউয়ের মধ্যে অনেক মাছ ভেসে ওঠে, সেই মাছগুলো শিকার করে, কিন্তু এখানে ওরকমটা না। খুব দারুণ দৃশ্য, অসাধারণ সৌন্দর্য। এই জায়গাটা আমাকে ওই মানে সুইজারল্যান্ডের কথা মনে করায়, যেখানে গ্রিনল্যান্ড, সুইজারল্যান্ড, যেখানে অনেক পরিমাণ গরু থাকে, সবুজ ঘাসের উপরে চড়ে বেড়ায় সেগুলো। নদীর ভিতর দিয়ে যখন যায়, গাছের ডালপালা যখন গায়ে লাগে, একটা অন্যরকম অনুভূতি, একটা অন্যরকম ভালো লাগা, যে প্রকৃতির একদম সান্নিধ্যে চলে এসেছে। যারা ভ্রমণ পিপাসু তাদেরকে এই অনুভূতিটা বোঝানো খুব কষ্টকর। মৃদু মৃদু বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমাদের ট্রলার ছুটে চলেছে। একটা মাছ ধরার ট্রলার যাচ্ছে, হয়তো বা তারা মাছ, ছোটোখাটো মাছ, জাল পাতে যেগুলো খুব কিনার দিয়ে, এই ট্রলারেই সেই কাজগুলো করে।
এবং এখানে ঘাটে আমরা দেখিয়েছিলাম আগে সারি সারি অনেক ট্রলার এখানে বাঁধা আছে। এই যে একটা মাঝি হয়তো বা ট্রলার প্রস্তুত করছে, সে সমুদ্রের মধ্যে যাবে মাছ ধরতে। এদের জীবিকা নির্ধারণের অন্যতম মাধ্যম হলো মাছ। এই যে এখানে একটা ওভারব্রিজ দেখতে পাচ্ছেন, এটা আসলে এই মূল বনের মধ্যে যাওয়ার জন্য একটা ওভারব্রিজ। এখান থেকে ট্রেকিং করবো আমরা একটু পরে। হেঁটে হেঁটে বনের অনেক দূরে চলে যাওয়া যাবে। যে দুজন অনেক রোমাঞ্চকর একটা সময় কাটালাম। আমরা এখন ঘাটে অবতরণ করব।